সলিবিলিটি, সলিবিলিটি মানে পোলারে পোলার সলিউবল হয়, নন পোলারে নন পোলার সলিউবল। তাই জন্য যেহেতু এটা নন পোলার হয় তো ওয়াটারে সলিউবল হবে না। ব্রাঞ্চিং বাড়ছে মানে কি, একটা কার্বনের সাথে প্রথমে একটা কার্বন আছে, এটাকে ভাঙা যতটা শক্ত হবে তার থেকে বেশি শক্ত এটা হবে সি ডবল বন্ড সি, সি বন্ড সি, তারপর সি বন্ড, এরকম করে যত বাড়ছে এখান থেকে যত বাড়ছে যত বাড়ছে যত বাড়ছে তত আমার যত মলিকুলার মাস বাড়ছে তত আমার বয়েলিং পয়েন্টটা কি হবে, কমবে না বাড়বে, তত বাড়বে। তোমার মলিকুলার মাস বাড়লে মেল্টিং পয়েন্টের যে স্মুথ ইনক্রিজটা হবে সেটা কিন্তু হবে না। আচ্ছা, অ্যালকেনের প্রিপারেশনের পর যেটা এবার আমাদের অ্যালকেনের লাস্টের স্টেজে চলে এসেছে সেটা হচ্ছে অ্যালকেনের ফিজিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আমরা কি কি দেখবো, ওর কালার, অর্ডার, এটা সেটা কার সাথে কিভাবে কি সলিউবল না বলে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এটা হেন তেন অনেক কিছু আছে। তো প্রথমে হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে তাহলে প্রথমে দেখবো কালার, যে কালার কি হয়। তারপর দেখবো অর্ডার, পোলারিটি, পোলারিটি পোলারিটির পর ইন্টারমলিকুলার ফোর্সেস, মানে কি টাইপের ইন্টারমলিকুলার ফোর্স থাকে। আচ্ছা, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের কি ব্যাপার আছে, মেল্টিং পয়েন্টের কি ব্যাপার আছে। আচ্ছা, স্টেটটাও দেখবো যে কোন স্টেটে থাকে, সলিড স্টেটে থাকে, লিকুইড স্টেটে থাকে না গ্যাসে থাকে, মেল্টিং পয়েন্ট হলো। আচ্ছা, সলিউবিলিটি, কার সাথে সলিউবল কার সাথে সলিউবল নয়। আর একটা হচ্ছে সলিউবিলিটি হলো, সলিউবিলিটির পর হচ্ছে তোমার ডেনসিটি, যে ডেনসিটি কেমন হয়। ঠিক আছে। তো কালারে বলে রাখি, নরমালি অ্যালকেন কালারলেস হয়, কালারলেস হয়, অর্ডারও লেস হয়, অর্ডারলেস হয়, পোলারিটি জেনারেলি নন পোলার হয়। ইন্টারমলিকুলার ফোর্সেস, উইক ভ্যান ডার ওয়াল ফোর্সেস থাকে, উইক ভ্যান ডার ওয়াল ফোর্সেস থাকে। বয়েলিং পয়েন্ট কিভাবে কি হয়, আচ্ছা এগুলো এই দুটো ডিসকাস করতে হবে, একটু পরে করছি। সলিবিলিটি, সলিবিলিটি মানে পোলারে পোলার সলিউবল হয়, নন পোলারে নন পোলার সলিউবল। তাই জন্য যেহেতু এটা নন পোলার হয় তো ওয়াটারে সলিউবল হবে না, তার মানে নট সলিউবল ইন ওয়াটার, যেহেতু ওয়াটারটা আমার পোলার, নট সলিউবল ইন H2O, soluble in organic solvents, organic non-polar solvent। ঠিক আছে। আচ্ছা, ডেনসিটি, ডেনসিটি পরে আসছে। স্টেট, স্টেটে বলে রাখি এটা সলিড, লিকুইড, গ্যাস তিনটে স্টেটই এক্সিস্ট করে, সলিডেও এক্সিস্ট করে, লিকুইডেও এক্সিস্ট করে, আবার গ্যাসেতেও এক্সিস্ট করে। আচ্ছা, কারা কারা সলিডে এক্সিস্ট করে, কারা কারা লিকুইডে করে, কারা কারা গ্যাসে করে, এটা আমাদেরকে দেখতে হবে। যদি আমার মিথ ইথ প্রোব মানে C1 থেকে C1 টু C4 মানে মিথ ইথ প্রোব বিউট, এই এই এত দূর মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এত দূর অবধি এরা নরমালি গ্যাসেতে এক্সিস্ট করে। C5 থেকে C17 অবধি নরমালি এরা লিকুইড ফর্মেশন করে, আর বিয়ন্ড C17 এরা সলিড হয়ে। আচ্ছা, এবার এইগুলো কেন হচ্ছে একটু বোঝার ব্যাপার আছে, এগুলো কেন হচ্ছে। এইগুলো হচ্ছে তোমার মলিকুলার স্ট্রাকচারের উপরে। যদি C1 হয়, ধরো আমার কাছে একটা কন্টেনার আছে, জাস্ট ইমাজিন করো, এটা আমি পরে ইরেজ করে দেবো। ধরো একটা কন্টেনার আছে,
এই কন্টেনারে আমি মিথেন রেখেছি, মানে মলিকুল গুলো ছোট। ঠিক, তার মানে এদের মধ্যে যে ইন্টারমলিকুলার স্পেসটা আছে প্রচুর বেশি আছে, প্রচুর বেশি ইন্টারমলিকুলার স্পেস, তাই জন্য এরা গ্যাস। আচ্ছা যদি ইথেনও রাখি তাহলে আরেকটু বড় বড় হলো, তাও ইন্টারমলিকুলার স্পেসটা অনেক বেশি। যদি প্রোপেন রাখি বা বিউটেনও রাখি তাও বড় বড়, তাও ইন্টারমলিকুলার স্পেসটা তোমার মোটামুটি বড় বড় থাকে। কিন্তু আফটার এক্সপেরিমেন্টালি দেখা গেছে আফটার C4 যখনই পেন্টেন হয়ে যায় তখনই ওদের মলিকুলার ফরমেশনটা একটু বেড়ে যায়, একটু বেড়ে যায়। তাই জন্য এরা আর গ্যাস স্টেটে থাকতে পারে না, আর গ্যাসেতে থাকতে পারে না। এদের মধ্যে যে কন্ট্যাক্ট মানে সারফেস টু সারফেস কন্ট্যাক্টটা যেটা অনেকটা ক্লোজ চলে আসে, যেহেতু সারফেস টু সারফেস কন্ট্যাক্টটা অনেকটা ক্লোজ চলে এলো, তাই জন্য কি হলো, এরা গ্যাস থেকে ট্রান্সফর্ম হয়ে লিকুইডে চলে যায়, লিকুইড ফরমেশন করে ফেলে, লিকুইড ফরমেশন করে ফেলে। কোথা থেকে? আমার C5 থেকে C17 অব্দি আমার লিকুইড থাকে। যখনই C17 মানে কার্বনের চেনটা C17 এর উপরে চলে গেল তখন তারা সলিড ফরমেশন করে না, কারণ তাদের যখন একটা একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলে ইন কন্ট্যাক্ট ডিস্টেন্সটা খুবই কমে যায়, এবং যেহেতু ডিস্টেন্সটা কমে যায় তাই জন্য তারা সলিড ফরমেশন করে। কারণ আমরা যখন স্পেকট্রাম ম্যাটার পড়েছিলাম আমরা জানি যে গ্যাসের, আমরা সলিডের স্টেটের হচ্ছে কি বলে ম্যাটারের তিন ধরনের স্টেট হয়, সলিড লিকুইড গ্যাস। আমার গ্যাসের যে ইন্টারমলিকুলার স্পেসটা সব থেকে বেশি হয়, যখন ইন্টারমলিকুলার স্পেসটা কমে তখন সেটা লিকুইড হয়ে যায়, এবং ইন্টারমলিকুলার স্পেসটা একদম কমে গেলে তখন সেটা সলিড হয়ে যায়। যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যখন C1 থেকে C4 অব্দি মিড ইথ্রো বিউট এই অব্দি আমরা গ্যাসে নর্মালি এগুলোকে ফাউন্ড করে থাকি। C5 মানে পেন্ট হেক্স হেপ অফ নন ডেক, এখান থেকে একদম C17 অব্দি যতদূর আছে মোটামুটি আমরা লিকুইডে পাই, এবং তারপর বিয়ন্ড C17 তারা সলিড ফর্মেশন করে, কারণ তাদের যে সারফেস টু সারফেস কন্ট্যাক্টটা বেড়ে যায় এবং অ্যাজ এ রেজাল্ট তারা সলিড ফর্মেশন করে ফেলে। ঠিক আছে। আচ্ছা এবার আসবো আমরা ডেনসিটিতে। ডেনসিটি নর্মালি তোমরা জানো যে মলিকুলার মাস যদি বাড়ে আমার ডেনসিটি বাড়বে, যদি আমার মলিকুলার মাস বাড়ে তাহলে আমার ডেনসিটি আমার বাড়বে। মলিকুলার মাস increase equals to density increase। ঠিক আছে, মলিকুলার মাস ইনক্রিজ করলে ডেনসিটি আমার ইনক্রিজ করবে। দেখো C1 থেকে C4 অব্দি গ্যাস ছিল, ডেনসিটি একদম কম ছিল, C5 থেকে C17 লিকুইড একটু বাড়লো, C17 এর পর থেকে কিন্তু সলিড হয়ে গেল। তো তাই জন্য একটা সার্টেন টাইম পর মানে C17 থেকে মলিকুলার মাস ইনক্রিজ করলে ডেনসিটি ইনক্রিজ করবে, বাট C17 অব্দি ডেনসিটি ইনক্রিজ করবে। ফ্রম C17 ফ্রম C17 অ্যালকেন ডেনসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে, যেটা হয়ে যাবে 0.8 গ্রাম পার মিটার কিউব, এবং এটা কনস্ট্যান্ট রয়ে যাবে ফ্রম C17 থেকে 0.8 গ্রাম পার সেন্টি, আচ্ছা মিটার কিউব লিখেছি, সরি সরি গ্রাম পার সেন্টিমিটার কিউব, সরি 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে ফ্রম C17। তাহলে আমাদের ডেনসিটি হয়ে গেল, সলিবিলিটি হয়ে গেল, এখানে পোলারিটি হয়ে গেল, অর্ডার হয়ে গেল, কালার হয়ে গেল, স্টেট হয়ে গেল, ইন্টারমলিকুলার ফোর্সেস হয়ে গেল। এবার ইন্টারমলিকুলার ফোর্স আর এইগুলোর ভিত্তিতে আমরা এই বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টটাকে খুব একটুখানি ভেরিফাই করে দেখবো যে বয়লিং পয়েন্টটা কিভাবে হচ্ছে, মেল্টিং পয়েন্টটা কিভাবে হচ্ছে। আচ্ছা যদি আমার মলিকুলার মাস যদি আমার মলিকুলার মাসটা ইনক্রিজ করে, মলিকুলার মাসটা যদি ইনক্রিজ করে মানে ব্রাঞ্চিং বাড়ছে মানে কি, একটা কার্বনের সাথে প্রথম একটা কার্বন আছে, এটাকে ভাঙা যতটা শক্ত হবে তার থেকে বেশি শক্ত এটা হবে, সি বন্ড সি, তারপর সি বন্ড, এরকম করে যত বাড়ছে এখান থেকে যত বাড়ছে তত আমার যত মলিকুলার মাস বাড়ছে তত আমার বয়লিং পয়েন্টটা কি হবে, কমবে না বাড়বে? তত বাড়বে, বয়লিং পয়েন্ট আমার বাড়বে, কারণ যত আমার ব্রাঞ্চিং বাড়ছে তাদের স্টেট মানে তাদের সারফেসটা বাড়ছে, যত সারফেসটা বাড়বে তাদেরকে বয়েল করা আমার ততটা বেশি কঠিন হবে।
এবার হচ্ছে তাহলে নর্মালি মলিকুলার মাস বাড়লে আমার বয়েলিং পয়েন্ট বাড়ে। নর্মালি যেটা আমি লিখবো, মলিকুলার মাস পয়েন্ট ইনক্রিজ। আচ্ছা, মেল্টিং পয়েন্টও সেম, মলিকুলার মাস ইনক্রিজ করলে মেল্টিং পয়েন্ট বাড়বে। মাস ইনক্রিজ করলে মেল্টিং যে পয়েন্টটা আছে সেটা আমার ইনক্রিজ করবে। ঠিক। আচ্ছা, এখানে কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, মলিকুলার মাস তো ঠিক আছে, কিন্তু যদি আমার এখানে আইসোমেরিজমের ব্যাপারটা চলে আসে, যদি আমার সেম ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচার হয়ে যায়, তখন কি হবে? যদি আমার বয়েলিং পয়েন্টে আমি বলি আমার একটা ফর্মুলা আছে, সেম ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচার, এখানে যদি আইসোমেরিজম এফেক্ট হয়, ধরো এরকম একটা স্ট্রাকচার আছে আমার কাছে, ধরো স্ট্রাকচার আছে আমার কাছে সি বন্ড সি বন্ড সি বন্ড সি, এর বয়েলিং পয়েন্ট আর সি বন্ড সি বন্ড, আচ্ছা এটা 1 2 3 4 5 কার্বন, এটা 1 2 3 4 5 কার্বন, দুটোই 5 কার্বনের তোমার এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, দুটো মলিকিউল আছে, দুটো মলিকিউলের বলছি আমি কেমিক্যাল ফর্মুলা তো সেম, কেমিক্যাল ফর্মুলা সেম, কিন্তু এদের বয়েলিং পয়েন্ট দুজনের আলাদা আলাদা হবে। যদি আমার সেম ফর্মুলা হয় কিন্তু একজনের ব্রাঞ্চ স্ট্রাকচার হয় আর একজনের স্ট্রেট স্ট্রাকচার হয়, তাহলে যেটা তোমরা বুঝতে পারছো, ধরো স্ট্রেট স্ট্রাকচার যেটা সবসময় মনে রাখবে, স্ট্রেট স্ট্রাকচার আমার এরকম কিউবাইটাল কিউবাইটাল, তাহলে এই একটা স্ট্রাকচার, এই দুটোকে মাঝখান থেকে যদি ভাঙি, বয়েলিং পয়েন্ট একটু ভাঙবো, ভাঙলে কি হবে, আমার কতটা কতটা ভাঙতে হচ্ছে, এই পুরো এরিয়াটা আমাকে ভাঙতে হচ্ছে, এই পুরো এরিয়াটা ভাঙতে হচ্ছে, তবে যে আমার এটাকে আমি ভাঙতে পারছি। কিন্তু এইটা অনেকটা স্পেয়ার স্ট্রাকচারের মতো, অনেকটা স্পেয়ার স্ট্রাকচারের মতো, দেখো এদের ইন কন্ট্যাক্টটা যেমন এতটা জুড়ে আছে, একটা যদি ব্রাঞ্চ স্ট্রাকচার হয়, সরি ব্রাঞ্চ নয়, যদি স্ট্রেট স্ট্রাকচার হয় তাদের যে ইন কন্ট্যাক্ট সারফেসটা আছে তাদের সারফেসটা লার্জ হয়, যদি এদিক দিয়ে হয়, দেখো এটা তো এরকম, মানে এর উপর আরেকটা এরকম কিছু একটা গ্রুপ থাকবে, এদের দুজনকে ভাঙবো তবে না হবে। এদের দুজনে যখন এটাকে ব্রাঞ্চ স্ট্রাকচার হয়ে যায়, তখন যে এদের দুজনের মধ্যে ইন কন্ট্যাক্টটা হয়, কন্ট্যাক্ট কন্ট্যাক্টের জায়গাটা অনেকটা স্মল হয় অ্যাজ কম্পেয়ার টু তোমার যেই তোমার চেন স্ট্রাকচার থাকে, চেন স্ট্রাকচার থেকে ব্রাঞ্চ স্ট্রাকচারে ইন কন্ট্যাকশনটা অনেক কম থাকে, যেহেতু ইন কন্ট্যাকশনটা অনেক কম থাকে, তাই জন্য এদেরকে ভাঙাটা অনেকটা বেশি ইজি এদেরকে ভাঙার থেকে, মানে এদের থেকে এদেরকে ভাঙা বেশি হার্ড, এদের থেকে এদেরকে ভাঙা বেশি সফট। তাই জন্য যদি আমার কখনো আইসোমেরিজম ফ্যাক্টর চলে আসে বয়েলিং পয়েন্টের মধ্যে, মানে সেম স্ট্রাকচার, যদি সেম স্ট্রাকচার হয়, সেম স্ট্রাকচার যদি হয়, এখানে লিখে দিচ্ছি নিচেতে আইসোমেরিজম, আইসোমার যদি হয়, আইসোমার যদি হয়, তাহলে যেটা স্ট্রেট স্ট্রাকচার হবে, স্ট্রেট স্ট্রাকচার যেটা হবে তার বয়েলিং পয়েন্টটা হাই হবে, হাই বয়েলিং পয়েন্ট, ঠিক আছে। আর যদি আমার ব্রাঞ্চ স্ট্রাকচার হয়, তাহলে আমার হবে লো বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। তাহলে বয়েলিং পয়েন্টের ব্যাপারটা আমাদের মিটে গেল, বয়েলিং পয়েন্টের ব্যাপারটা আমাদের মিটে গেল। এবার আসবো মেল্টিং পয়েন্টে। মেল্টিং পয়েন্ট আমরা লিখেছিলাম যে হচ্ছে মলিকুলার মাস যদি আমাদের বাড়ে তাহলে মেল্টিং পয়েন্টও বাড়বে, খুব ভালো কথা, একদম সত্যি কথাই বাড়বে। কিন্তু বয়েলিং পয়েন্টে যেমন তোমার মলিকুলার মাস বাড়লে একটা স্লাইটলি স্মুথ ইনক্রিজ ইন বয়েলিং পয়েন্ট হতো, তোমার মলিকুলার মাস বাড়লে মেল্টিং পয়েন্টে যে স্মুথ ইনক্রিজটা হবে সেটা কিন্তু হবে না। এখানে কিন্তু স্মুথ ইনক্রিজটা নট, এটা কিন্তু মলিকুলার মাস বাড়লে স্মুথ ইনক্রিজ ইন মেল্টিং পয়েন্ট কিন্তু হবে না। তার কারণ হচ্ছে, ধরো আমি তোমাকে একটা কথা বলছি, এটা কিসের উপর ডিপেন্ড করে, তাহলে মেল্টিং পয়েন্টটা বাড়বে কি কমবে কিসের উপর ডিপেন্ড করে, যদি সেম স্ট্রাকচার হয় তার
যদি মলিকুলার মাস বাড়ে মেল্টিং পয়েন্ট বাড়বে, মলিকুলার মাস বাড়লো মেল্টিং, মানে যদি আমার সি থাকে এটা মেল্ট করা বেশি ইজি, সি ডবল বন্ড সিটা মেল্ট করা বেশি শক্ত, তারপর থেকে এটা মেল্ট করা বেশি শক্ত, এটা মেল্ট করা বেশি শক্ত, সব ঠিক আছে, মানে এইটা তোমার কাছে কারেক্ট আছে। কিন্তু এবার যে এখানে সেম স্ট্রাকচার বা আইসোমেরিজম, এইখানে তো সেম ফ্যাক্টরটা আছে, এখানেও কিন্তু সেম ফ্যাক্টর আছে, এইখানেও আমি লিখবো সেম স্ট্রাকচার মানে আইসোমারটা, আইসোমার, সেম স্ট্রাকচারের আইসোমার। এবার হচ্ছে সেম স্ট্রাকচারে যদি আইসোমার হয় তাহলে স্ট্রেট চেনে কি হবে আর ব্রাঞ্চ চেনে কি হবে? এখানে স্ট্রেট চেনে ব্রাঞ্চ চেনে কিছু হয় না, এইখানে হচ্ছে প্যাকিং এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এইখানে ডিপেন্ড অন প্যাকিং, ডিপেন্ড অন প্যাকিং। প্যাকিং ডিপেন্ড মানে কি, ধরো আমার কাছে এই রকম সুন্দর একটা দেখতে মলিকুল আছে, ঠিক, একটা মলিকুল এরকম দেখতে, এখানে আলাদা আলাদা এখানে ইয়ে আছে, গ্রুপস আছে, অ্যালকানিন গ্রুপস আছে, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট ডিসকাস করছি, এইটা আছে, আর সেম জিনিসই এরকম আছে। এবার বলো, এটা তো মলিকুলার ফর্মুলা সেম, এখানেও যেই গ্রুপ আছে এখানেও সেই গ্রুপ আছে, গ্রুপ 1 2 3 4 5 6, এখানে গ্রুপ 1 2 3 4 5 6, গ্রুপ সব সেম আছে, মলিকুলার ফর্মুলা সেম আছে, কিন্তু প্যাকিং, এরা একে অপরের থেকে অনেক বেশি ডিসটেন্স আছে, এরা একে অপরের থেকে অনেক বেশি ডিসটেন্সে আছে, কিন্তু এইখানে একটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ থেকে অনেকটা মিনিমাম ডিসটেন্সে আছে, যদি আমার একটা গ্রুপের থেকে আরেকটা গ্রুপ বেশি ডিসটেন্সটা বেশি হয়ে যায় তাহলে তাদের মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্সটা বেড়ে যায়, যখনই ভ্যান ডার ওয়াল ফোর্সটা বেড়ে যাবে তখনই তাদের মধ্যে উইকনেস চলে আসবে। যখন ভ্যান ডার ওয়াল ফোর্স মানে বেড়ে যায় মানে কি, এদের বন্ডটা বেশি উইক হয়ে যায়, মানে বেড়ে যায় মানে অন্যভাবে, এদের দুজনের মধ্যে যখন ডিস্টেন্সটা বেড়ে গেল, যে ভ্যান ডার ওয়াল ফোর্সটা একে অপরের মধ্যে ছিল সেটা অনেকটা কমে গেল, বেড়ে গেল মানে ভ্যান ডার ওয়াল ফোর্সটা অনেকটা কমে গেল, যখন ডিস্টেন্স বেড়ে গেল তখন ওদের মধ্যে বন্ডিং পাওয়ারটা কমে গেল, এবার এদেরকে ভাঙা খুবই ইজি, একদম একটুখানি হিট করো ফট করে ভেঙে যাবে, কিন্তু বা একটুখানি মেল্ট করো, একটুখানি তোমার মেল্টিং পয়েন্ট মানে কি, তোমার সলিড থেকে লিকুইড আসবে, সলিড থেকে লিকুইড আসবে, একটুখানি হিট করে ঝপ করে ভেঙে যাবে, কিন্তু এদের দুজনকে ভাঙা অতটা শক্ত হবে, মানে অতটা ইজি হবে না। তাহলে এইখানে যে আমার সেম স্ট্রাকচার আইসোমার ডিপেন্ড করছে, এখানে ডিপেন্ড করবে যে কিভাবে কি প্যাকিং আছে, এখানে স্টেট চেন ব্রাঞ্চ চেনের উপর ডিপেন্ড করে না, আর এটাই একমাত্র কারণ যে আমার মলিকুলার মাস বাড়লে মেল্টিং পয়েন্ট বাড়ে ঠিকই, কিন্তু একটা স্মুথ ইনক্রিজ হয় না, কারণ এইখানে যে মেল্টিং পয়েন্টটা ডিপেন্ড করে সেটা সবসময় ক্রিস্টাল ল্যাটিসের উপর ডিপেন্ড করে, ডিপেন্ড অন ল্যাটিস, ল্যাটিস, ল্যাটিসের উপর ডিপেন্ড করে মেল্টিং পয়েন্ট, কারণ আমাকে দেখতে হবে যে কেমন ভাবে প্যাকিং আছে, এফসিসি আছে না বিসিজি আছে, কিভাবে আছে, কিভাবে প্যাক হয়ে আছে, যেভাবে প্যাক হয়ে যাবে অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে আমার মেল্টিং পয়েন্ট ডিসাইড হবে, ঠিক আছে, তাহলে মেল্টিং পয়েন্টের ব্যাপারটাও এরকম ছিল, তাহলে মেল্টিং পয়েন্টটা মেলে, তাহলে এই হয়ে গেল তোমাদের ফিজিক্যাল প্রপার্টিজ, অ্যালকেনের ফিজিক্যাল প্রপার্টিজ, এখানে হলো তোমার শেষ।